ইসিতে সশরীরে তারেক রহমানের এনআইডি নিবন্ধনের কাজ শেষ। ভোটার হবেন ঢাকা 17 আসনে, গুলশানের 19 নম্বর ওয়ার্ডে। নির্বাচন নিয়ে আর শঙ্কা দেখছেন না মির্জা ফখরুল। শহীদ হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান, শ্রদ্ধা কবি নজরুলের মাজারে। বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের রাশেদ খান। প্রতারণার শিকার বলে দাবি মাহমুদুর রহমান মান্নার। কক্সবাজারে জাহাজে আগুন, এক স্টাফের মৃত্যু। ফরিদপুরের ভাঙায় ট্রাক অ্যাম্বুলেন্স সংঘর্ষে ভাইবোন সহ 3 জন নিহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ শেষ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন, তাদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সেজন্য অপেক্ষা করতে হবে অন্তত রবিবার পর্যন্ত। আহমেদ সরোয়ারের রিপোর্ট। ওয়ান-11-এর সময় নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন চলে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাই ছবিযুক্ত ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়নি তার। দীর্ঘ 1.5 দশকের নির্বাসন শেষে দেশে ফিরে এনআইডি নিবন্ধনের জন্য শনিবার দুপুরে নির্বাচন কমিশনে যান তারেক রহমান। নির্বাচন প্রশিক্ষণ ভবনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে আনুষঙ্গিক কাজ সম্পন্ন করেন তারেক রহমান। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এ সময় তার সাথে ছিলেন। এর আগে তারেক রহমান কন্যা জাইমা রহমানও নির্বাচন কমিশনে যান নিবন্ধনের আনুষ্ঠানিকতার জন্য। আধ ঘন্টার মধ্যে যাবতীয় কাজ সেরে তিনি বেরিয়ে যান। দুজনের নিবন্ধন কাজ শেষে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। জানান, তার ভোটার হবার সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন। ফর্ম ফিল আপ করে ওনাদের ছবি তুলেছেন, বায়োমেট্রিক্স দিয়েছেন এবং দিয়ে ওনারা আবেদন করেছেন যে ওনাদেরকে যেন ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। এখন নিবন্ধন কমপ্লিট করে গেলেও এখানে আমাদের প্রসেসের জন্য সময় লাগে, কারণ এটা আপলোড করে আপনার ওনাদের ফিঙ্গারপ্রিন্ট এবং সিগনেচার ম্যাচিং, ফেস আইডি সেগুলোকে ম্যাচিং করতে হয়। ম্যাচিং করার পরে কনফার্ম হলে তখন আর কি ওনাদেরকে একটা ভোটার আপনার আমরা এনআইডি নাম্বার যেটা বলি সে নাম্বারটা দেওয়া হয়। এটা করতে কিছু সময় লাগবে, তো আই বিলিভ এটা আজকের ভিতরে কমপ্লিট হয়ে যাবে। নিবন্ধনটা চলমান প্রক্রিয়া। নিবন্ধন কমপ্লিট করেছেন, ভোটার তালিকায় অন্তর্ভুক্তি যেটাতে আগামী আপনার 12 ফেব্রুয়ারিতে নির্বাচনের সাথে সম্পর্কিত। আপনারা জানেন কমিশনের সিদ্ধান্ত, কমিশনের অনুমতি দুভাবে পাওয়া যায়। একটা হচ্ছে আনুষ্ঠানিক সভা করে, আর একটা হচ্ছে নথির মাধ্যমে। এখন কমিশন যে পদ্ধতিতে অনুমোদন করবেন সেটা আমরা নথি উপস্থাপন করব নিষ্পত্তির জন্য। কমিশন যদি বলেন যে সভা করবেন তাহলে সভা করবেন, আর যদি মনে যান নিশ্চিত প্রক্রিয়াজাত করে দিবেন, এটা তো কমিশনের এখতিয়ার। আমার দায়িত্বটা হচ্ছে কমিশন পর্যন্ত পৌঁছানো। এটা আগামীকালকে করব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে আসার সময় তার সাথে এসেছিলেন ডাক্তার জোবায়দা রহমান। সে সময় জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের কাজ সারেন তিনি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ওসমান হাদির কবর জিয়ারত করেন। ওসমান হাদির কবর জিয়ারতের পরে জিয়ারত করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান ও বিএনপির শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন। বিস্তারিত জানাচ্ছেন মামুন আবদুল্লাহ। তৃতীয় দিনের কর্মসূচি পালনে শনিবার সকাল 10:30টার দিকে গুলশানের 196 নম্বর বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 11:30 ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছেন তিনি। তারেক রহমানকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ শীর্ষ নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান ও বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ওসমান হাদির কবর জিয়ারত করেন। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর তারেক রহমান রওনা দেন নির্বাচন কমিশনের উদ্দেশ্যে।
এর আগে তারেক রহমানের কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশের কবরস্থানে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। মির্জা ফখরুল বলেন, হাদির কবর জিয়ারত তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। নির্বাচন নিয়ে জনগণের শঙ্কা দূর হয়েছে বলেও মনে করেন তিনি। ভবিষ্যতের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের আজকে এই জুলাই যুদ্ধের অন্যতম সেনানী উসমান হাদির কবর জিয়ারত করতে আসবেন। সেই সঙ্গে তিনি জাতীয় কবি নজরুল ইসলাম সাহেবের কবর জিয়ারত করবেন। এটা নিঃসন্দেহে তার যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই প্রজ্ঞারই পরিচায়ক। আমরা অত্যন্ত আশাবাদী দ্রুত নির্বাচন যখন আপনার অনুষ্ঠিত হবে, সেখানে নিঃসন্দেহে জনাব তারেক রহমান সাহেব সবচেয়ে বেশি সাফল্য লাভ করবেন। শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসা সাধারণ মানুষ বলছেন, যুগে যুগে যারাই ইনসাফের কথা বলতেন তাদেরকেই শহীদ হাদির ভাগ্য বরণ করতে হয়েছে। যারা সৎ এবং সততার পক্ষে, তাদের সকল মানুষের জন্য তার জন্য দোয়া করা দরকার। তার এই যে আদর্শ, এই আদর্শকে ধারণ করা দরকার এবং দেশ পরিবর্তনের জন্য তার যে আবেগ, এই আবেগকে আমাদের সকলেরই ধারণ করা দরকার। যদি এরকম কোনো ঘটনার পরে কাউকে যদি শাস্তির দেওয়া হতো যথাযথভাবে, তাহলে কিন্তু নতুন করে আমরা এই ধরনের পরিস্থিতি আমরা দেখতে পেতাম না। আমার ছেলেকে নিয়ে আসছি এখানে, আসলে অন্যায়ের প্রতিবাদ করতে গেলে আমাদের যত সমস্যা, আমরা আমাদের আসলে হাদির যে জন্য প্রতিবাদ করে গেছি, আমাদের প্রত্যেকটা সন্তানকে শিক্ষা দিতে হবে এবং আমাদের সবার অন্তরে ধারণ করতে হবে। ওসমান হাদি আমাদের শহীদ জিয়াও এই দেশকে ভালোবাসতো, দেশের মানুষকে ভালোবাসতো। ওসমান হাদিরও ওস্তাদ ছিলেন এবং উনি ফলো করতেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। ওসমান হাদি যুগে যুগে তৈরি হবে, কিন্তু ওসমান হাদির মতো হবে না। ওসমান হাদিকে হারিয়ে আমরা অনেক মিস করেছি। বাংলাদেশের একটা অপরন্ত শক্তি ছিল। ভারতীয় আধিপত্য বিস্তারের কারণে এই ইসলামের ইতিহাসগুলা এখানে সামনে আনা হয় নাই। তো শরীফ ওসমান হাদি এই ইনসাফের যে লড়াই, ইনসাফের যে কাজ করেছেন, এটি বাংলাদেশের মানুষকে কম সময়ের ভিতরে তিনি বুঝিয়েছেন। জিয়া উদ্যানে গিয়েছিলাম, আমি এখন হাদিবাইর এখানেও এসেছি। আমি হাদিবাইর একজন খুবই ভক্ত। এ সময় শাহবাগ সহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাবের পাশাপাশি অনেক বিজিবি সদস্য মোতায়েন ছিল সমাধি প্রাঙ্গণ সহ পুরো ক্যাম্পাসে। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আরাফাত রহমান কোকোর মৃত্যুর 10 বছর পর বনানীতে তার কবরের পাশে বড় ভাই তারেক রহমান জিয়ারত করেছেন শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরও। শ্রদ্ধা জানান পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা সদস্যদের প্রতিও। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট, ক্যামেরায় জহুরুল হক জানি। স্বদেশ প্রত্যাবর্তনের তৃতীয় দিনেও ব্যস্ত সময় পার করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকাল 10:30টার পর বের হন সাদা একটি টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডোতে। দিনের প্রথম গন্তব্য শহীদ ওসমান হাদির সমাধি। দলের পক্ষ থেকে এদিন রাস্তার দুপারে দাঁড়াতে নিরুৎসাহিত করা হলেও তারেক রহমানকে এক নজর দেখতে ছুটে আসেন অনেকে। ফলে জনতার স্রোত ঠেলে শাহবাগে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। নেতাকর্মীদের ভিড় ঠেলেই পৌঁছাতে হয় আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে। এনআইডি সংক্রান্ত কাজ শেষে ধানমন্ডিতে যাওয়ার কথা থাকলেও 1:21 বনানী কবরস্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গাড়িবহর। দুপুর 1:52 বনানী কবরস্থানে পৌঁছান তারেক রহমান। ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর প্রথমবারের মতো তার কবরের পাশে দাঁড়িয়ে মোনাজাত করেন বড় ভাই। এ সময় বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর বনানীর সামরিক কবরস্থানে যান তারেক রহমান। সেখানে তার শ্বশুর সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তিনি। পরে যান নির্মম পিলখানা হত্যাকাণ্ডের শিকার সেনা কর্মকর্তাদের কবর জিয়ারতে। এরপর দুপুর 2:30টার দিকে গুলশানের 196 নম্বর বাসায় ফেরেন তারেক রহমান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী মিরাজ হোসেন গাজী। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিরাজ, তারেক রহমান কটা নাগাদ হাসপাতালে পৌঁছতে পারেন আর সেখানকার প্রস্তুতি কেমন দেখছেন আপনি? আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি অন্যান্য দিনের মতো
কিন্তু তারেক রহমান আসার বিষয়ে এখানে আসবেন কিনা আজকে দলের পক্ষ থেকে এখন পর্যন্ত সেই ধরনের কোনো অফিসিয়াল তথ্য আমাদেরকে জানানো হয়নি। তারপরেও অন্যান্য দিন যেহেতু গণমাধ্যম কর্মীরা আমরা সবাই অপেক্ষা করি, যেহেতু তারেক রহমান দেশে আছেন, সেই যে কোনো সময় আসতে পারেন এমন একটি ধারণা থেকেই আসলে অপেক্ষা করা। তবে দলের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। উনি যেহেতু আজকে ধানমন্ডিতে ওনার শ্বশুরের বাড়িতে, সেখানে পারিবারিক সামাজিক কিছু আয়োজন রয়েছে, যেহেতু দীর্ঘ বছর পর তিনি দেশে এসেছেন, এই কারণে সেখানে যারা আছেন তাদের সঙ্গেও দেখা করা বা পারিবারিক আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথেও সেখানে সময় কাটানোর কিছু বিষয় আছে। তবে এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে আসবেন কিনা অফিসিয়াল বা দলীয়ভাবে কিছু জানানো হয়নি। রায়হান। মিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে সর্বশেষ খবরের জন্য আবারও আমরা আপনার সাথে যোগাযোগ করব। দিনব্যাপী কর্মসূচির ফাঁকে রাজধানীর ধানমন্ডিতে শ্বশুরবাড়ি মাহবুব ভবনে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে গুলশানের বাসভবন থেকে সড়ক পথে তিনি সেখানে পৌঁছান। দলীয় সূত্র জানিয়েছে, বিকেল 4:25 গুলশান এভিনিউর 196 নম্বর বাসভবন থেকে তারেক রহমানকে বহনকারী গাড়িবহর ধানমন্ডির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। দীর্ঘ 1.5 যুগেরও বেশি সময় পর শ্বশুরবাড়িতে তার এই আগমনকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এর আগে গত 25 ডিসেম্বর দীর্ঘ নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন তারেক রহমান। রাজধানীর 300 ফিট এলাকায় ক্ষতিগ্রস্ত গাছের জায়গায় পুনরায় চারা রোপণ করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। সবার আগে বাংলাদেশ ব্যানারে শনিবার সকালে 300 ফিট সড়কের দুপাশের ব্যানার ও ফেস্টুন সরানো সহ গাছ লাগানোর এই কর্মসূচিতে অংশ নেন দলটির নেতাকর্মীরা। ট্রাকে আনা বিভিন্ন গাছের চারা রোপণ করেন তারা। 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও গণসংবর্ধনাকে ঘিরে ক্ষতিগ্রস্ত গাছের জায়গায় চারা রোপণ করে ওই এলাকার পরিবেশের মান উন্নয়নে এমন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে আজও শাহবাগ মোড় অবরোধ ও সেখানে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। এতে শাহবাগ এলাকার মূল সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। শুক্রবার ইনকিলাব মঞ্চ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নেতৃবৃন্দের আহ্বানে শাহবাগ অবরোধ করা হয়। হাদী হত্যার বিচারের দাবিতে স্লোগানের পাশাপাশি কবিতা আবৃত্তি ও বক্তব্য রাখছেন তারা। সকালে হাদীর কবর জিয়ারতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহবাগ এলাকায় এলে সাময়িকভাবে অবস্থান কর্মসূচি স্থগিত রাখা হয়। তিনি চলে যাওয়ার পর আবার অবরোধ কর্মসূচি শুরু করে ইনকিলাব মঞ্চ। এ সময় মঞ্চের নেতারা জানান, হাদীর খুনিদের গ্রেফতারে সরকারকে সময় দিয়েছিলেন তারা। সরকার ব্যর্থ হওয়ায় এখন তাদের আবার আন্দোলনের কর্মসূচি চালাতে হচ্ছে। খুনিদের গ্রেফতারি এর একমাত্র সমাধান বলে মন্তব্য তাদের। যদি এর বিচার না করে তাকে কোন লেভেলের আপনার এর দিতে হবে, প্রতিদান দিতে হবে, এটা হয়তো বা তার জানা নেই। শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। এতে মূল সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দর্শক, সহকর্মী ফজলে রাব্বি রয়েছেন সেখানে, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, শাহবাগে ইনকিলাব মঞ্চের কর্মসূচির সর্বশেষ কি অবস্থা আমাদের জানান। বিখ্যাত কবিতা এক আল্লাহ জিন্দাবাদ। সবাই আমার সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন ঠিক শাহবাগে এখন যে অবস্থা, অর্থাৎ মোটামুটি উত্তাল চলাচল বলা চলে। গেল 24 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু আসলে এই অবরোধ কর্মসূচি আসলে পালন হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখন ঠিক শাহবাগ কিন্তু আসলে রীতিমতো উত্তাল হয়ে আছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে যে হাদী হত্যার ঘটনার প্রায় 10 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত কিন্তু আসলে তাকে গ্রেপ্তার করা যায়নি, আসলে যে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদকে, যার ফলে কিন্তু আসলে ফুঁসে উঠেছে মানুষ এবং তারা বলছে যে যতক্ষণ না পর্যন্ত আসলে হাদীর যে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা না যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবে। আপনি জানেন যে গত 12ই ডিসেম্বর কিন্তু আসলে বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় কিন্তু আসলে গুলিবিদ্ধ হয় ওসমান হাদী। এরপর কিন্তু আসলে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে, পরে সেখান থেকে আসলে চিকিৎসার জন্য নেওয়া হয় এভারকেয়ার হাসপাতাল এবং উন্নত চিকিৎসার জন্য কিন্তু আসলে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। কিন্তু গত 18ই ডিসেম্বর রাত 8:30 9:30 কিছু পর কিন্তু আসলে হাদী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে এবং তারপরেই কিন্তু আসলে যে বিভিন্ন সংগঠন, তার ইনকিলাব মঞ্চ সহ যে ছাত্র জনতা, যা জুলাই গণঅভ্যুত্থানে যারা আসলে
জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে, এই চেতনার মানুষ কিন্তু আসলে এই শাহবাগে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করে এবং সরকারকে বিভিন্ন সময় আমরা দেখেছি আলটিমেটাম দিয়েছে। সরকার তখনও কিন্তু আসলে যে মূল অভিযুক্ত তাকে গ্রেপ্তার করতে পারেনি, যার ফলে মানুষের মধ্যে ওই ক্ষোভটা কিন্তু রয়ে যায় এবং তারই পরিপ্রেক্ষিতে গতকাল জুম্মার নামাজের পর কিন্তু এই শাহবাগে আসলে অবস্থান কর্মসূচি পালন করে আসছে এবং এখন পর্যন্ত কিন্তু আসলে 24 ঘন্টা অতিবাহিত হয়েছে। তীব্র ঠান্ডার মধ্যে কিন্তু আসলে তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছে এবং দেখতে পাচ্ছেন যে তারা বলছে যে যদি এখন পর্যন্ত যদি না মূল অভিযুক্ত যে ফয়সাল করিম মাসুদ এবং যারা এই হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনাদাতা তাদেরকে গ্রেপ্তার করা না যায়, তাহলে কিন্তু আসলে আন্দোলন চলমান থাকবে এবং প্রধান উপদেষ্টার বাসভবন যমুনামুখী ঘেরাও কর্মসূচি তারা করতে পারে যদি না পর্যন্ত তাদের যে অভিযুক্ত ফয়সালকে গ্রেপ্তার করা না যায়। এবং পাশাপাশি তারা বলছে যে বাংলাদেশের যে ভারতীয় আধিপত্য অর্থাৎ ওসমান হাদির পেছনে আসলে ভারতের এক ধরনের ইন্ধন আছে, এমন বক্তব্য কিন্তু আসলে এখানকার যে আন্দোলনকারীরা তারা বলছে। তো সব মিলিয়ে আসলে এখানকার আসলে বলা চলে উত্তাল অবস্থা এবং শাহবাগের এই অবস্থান কর্মসূচির অবরোধের ফলে কিন্তু আসলে রাস্তার চারপাশে কিন্তু আসলে কোনো ধরনের যানবাহন চলছে না, এখন পুরোপুরি যানবাহন বন্ধ আছে। অল্প কিছু মূল সড়ক যেহেতু অবস্থান নিয়েছে সেহেতু মূল সড়ক দিয়ে কোনো ধরনের যানবাহন চলছে না, পাশ থেকে অল্প কিছু যানবাহন দেখা গেছে এবং এর ফলে কিন্তু রাস্তায় বের হওয়া সাধারণ মানুষের অনেক বেশি ভোগান্তি হয়েছে দিনভর। এবং আপনি জানেন যে আজ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল, সেখানেও কিন্তু শিক্ষার্থীরা বলছে যে তাদের এক ধরনের ভোগান্তি হচ্ছে। তো মোটামুটি এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে সর্বশেষ খবর জানার জন্য আবারও আমরা যুক্ত হব আপনার সাথে। দর্শক, শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে শাহবাগে সমাবেশ স্থল থেকে সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফজলে রাব্বি। বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে রাশেদ খান বিএনপির আদর্শ বাস্তবায়নের কথা বলেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল জানান, ঝিনাইদহ 4 আসনে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন বিএনপিতে সদ্য যোগ দেয়া রাশেদ খান। স্থানীয় নেতাকর্মীদের রাশেদ খানের জন্য কাজ করার নির্দেশনাও দেন বিএনপি মহাসচিব। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রাশেদ খান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিচ্ছেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদহ 4 আসন, যেটা ঝিনাইদহ সদর এবং কালীগঞ্জ থানা নিয়ে, এই আসনে মোহাম্মদ রাশেদ খানকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষ তার ঋণ খেলাপির বিষয়ে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সম্মেলনে তার ঋণ খেলাপির বিষয়টি স্পষ্ট করেন মান্না। বলেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। একই সাথে অভিযোগ করেন রাজনৈতিক অঙ্গন এখনও প্রভাবমুক্ত হয়নি, দলীয় শক্তি কাজে লাগিয়ে একদল এসব প্রচারণা চালাচ্ছে। তবে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা তা রবিবার আদালতের রায়ের উপর নির্ভর করছে। বগুড়ার একটি আসন থেকে মাহমুদুর রহমান মান্না নির্বাচনে প্রার্থী হচ্ছেন। এক্ষেত্রে তিনি বিএনপির সবুজ সংকেত পেয়েছেন, তবে ঋণ খেলাপির বিষয়টি সামনে আসায় তার নির্বাচনে অংশ নেওয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। কোর্টে যান, বুঝবেন কোর্টে কাদের প্রভাব আছে। আমি আপনাদের বলেছি আমার এই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী হচ্ছে স্থানীয় থানা বিএনপি প্রেসিডেন্ট, যিনি প্রার্থী নিজেকে ঘোষণা করেছেন, বিভিন্ন রকম ক্যাম্পেইন করেছে, সেগুলো আপনাদের না জানার কথা না। যত অপপ্রচার এতগুলো দিয়েছে উনি করেছেন। ওনার 3-4টা কী বলে ইউটিউব চ্যানেল আছে, সেগুলো থেকে করেছেন। অনেকটা স্পষ্ট হয়তো।
কক্সবাজারে সেন্ট মার্টিনগামী জাহাজ দ্য আটলান্টিক ক্রুজে আগুনের ঘটনায় জাহাজের এক স্টাফের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর 6টার দিকে শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে ভাসমান থাকা অবস্থায় হঠাৎ জাহাজে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো জাহাজে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, আগুন লাগার আগে কোনো পর্যটক জাহাজে ওঠেনি। ফরিদপুরের ভাঙায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই বোন সহ ৩ জন নিহত হয়েছে, গুরুতর আহত 2 জন। সকাল 7:30টার দিকে ভাঙা খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় এ দুর্ঘটনা হয়। ভাঙা হাইওয়ে থানার এসআই সোহেল খান জানান, ভাঙা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভাই বোন সহ 3 জন নিহত হন। খবর পেয়ে হাইওয়ে ও স্থানীয় থানা পুলিশ সহ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। নিহতরা হলেন যশোর মনিরামপুর থানার রাজগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান, কেশবপুর উপজেলার চালতিবাড়ি গ্রামের বাবর আলীর পুত্র মিজানুর রহমান ও তার কন্যা বিউটি বেগম। প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট ভবনে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় সরকারের কোনো অংশের জড়িত থাকার অভিযোগ সাংবাদিকদের। এ হামলাকে গণমাধ্যমের উপর আক্রমণ ও কালো দিন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আগুন যারা লাগায় তারা অভিন্ন প্রতিপক্ষ। সম্প্রচার কমিশন অধ্যাদেশ 1.5 মাসের মধ্যে পাশের আশ্বাস দিয়েছেন তিনি। আসমা আক্তার নুপুরের রিপোর্ট। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ভয়হীন, স্বাধীন, নীতি নির্ভর প্রতিপাদ্যে 6ষ্ঠ সম্প্রচার সম্মেলন করেছে সম্প্রচার সাংবাদিকদের প্রধান সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি। সম্মেলনে সাংবাদিক নেতারা বলেন, প্রথম আলো, ডেইলি স্টারে পূর্ব ঘোষণা দিয়ে হামলা হয়েছে, সরকার তখন পদক্ষেপ নেয়নি। তারা তো আগেই ঘোষণা দিয়েছিল এগুলোকে ধ্বংস করা হবে। এই কারণে আমরা বলেছি সরকারের কোনো না কোনো অংশ এই ঘটনাটা করতে দিয়েছে। তাদেরকে তো এখনো গ্রেফতার করা হয়নি। তারা পাবলিক প্লেসে বলেছেন, সোশ্যাল মিডিয়াতে বলেছেন যেগুলো ধ্বংস করতে হবে, তারপরে ধ্বংস হয়েছে। তাহলে ওই অর্গানাইজড একটা শক্তি ওইখানে গিয়ে কাজ করেছে। ইতিমধ্যে গ্রেফতার যাদের করা হয়েছে তাদের মধ্যে পরিষ্কারভাবে রাজনৈতিক পরিচয় খুঁজে পাওয়া গিয়েছে। আমরা মার্চ মাসের 22 তারিখে আমাদের কমিশনের প্রতিবেদন সরকারের কাছে দিয়েছিলাম। সরকারের কাছে মানে প্রধান উপদেষ্টার কাছে দিয়েছিলাম। প্রধান উপদেষ্টা তখন আমাদেরকে বলেছিলেন যে এর মধ্যে থেকে আশু বাস্তবায়নযোগ্য যে হলো সেটার একটা আলাদা তালিকা করে দেন, তাহলে আমরা সেটা অচিরেই বাস্তবায়নের পদক্ষেপ নেব। মাত্র 24 ঘন্টার মধ্যেই সেই তালিকা করে তার কাছে দিয়ে এসেছিলাম। তিনি সেটা বাস্তবায়নের জন্য কয়েকবার নির্দেশ দিয়েছেন বলে শুনেছি, কিন্তু কিছুই হয়নি। গণমাধ্যমের ওপর হামলা কিছু মহল তাদের কুক্ষিগত স্বার্থের জন্য করে, এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এই যারা আগুনটা দিয়েছে তারা আমাদের আসলে কমন প্রতিপক্ষ। আপনার যদি কারো মতামত পছন্দ না হয়, আপনি ভিন্ন মতের একটা পত্রিকা খোলেন, আপনার পত্রিকাকে আপনি জনপ্রিয় করে তোলেন। আপনি সেটা না করে যে পত্রিকাতে একটা আগুন লাগিয়ে দিবেন আর মনে করবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেল, এটা তো হতে পারে না। সম্মেলনে সাংবাদিকতার নীতি উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ ও নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করেন গণমাধ্যম কর্মীরা। বাংলাদেশের কথা বলতে চাই। আসমা আক্তার নুপুর, বাংলা ভিশন, ঢাকা। উত্তরের হিমেল বাতাসে দেশের বিভিন্ন জায়গায় জেঁকে বসেছে তীব্র শীত। ঘন কুয়াশা আর হাড় কাঁপানো শীতে চরম বিপাকে পঞ্চগড়ের সাধারণ মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা তাদের। দিনে সূর্যের দেখা মিলছে না। সকাল 9টায় তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। শীতে নাকাল জয়পুরহাটও। বেশি বিপাকে ছিন্নমূল মানুষ। এদিকে শীত কুয়াশায় নষ্ট হতে শুরু করেছে বোরো ধানের চারা। এতে বোরো চাষের শঙ্কা দেখছেন কৃষকরা। এদিকে কনকনে ঠান্ডায় জুবুথুবু নীলফামারীর জনজীবন। সকাল 6টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা মিলছে অনেক দেরিতে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে মাঠঘাট সড়ক। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা।
পূবালী ব্যাংক পিএলসির ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের ৫ম শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিসিএসআইআর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। ব্যাংকের ঢাকা কেন্দ্রীয় অঞ্চলের অঞ্চল প্রধান ও মহাব্যবস্থাপক আবু লাইস মোহাম্মদ শামসুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের অফশোর ব্যাংকিং ডিভিশনের প্রধান ও উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আল মামুন। এ সময় ব্যাংকের ঢাকা কেন্দ্র অঞ্চলের শাখা ব্যবস্থাপক সহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের সার্বিক কার্যক্রম, ব্যবসা সম্প্রসারণ, আমানত ও ঋণ প্রবৃদ্ধি, গ্রাহক সেবা উন্নয়ন এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, শাখা পর্যায়ে সঠিক পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহক বান্ধব সেবা নিশ্চিত করতে পারলেই টেকসই প্রবৃদ্ধি অর্জন সম্ভব। টানা ৩ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে আবারও নতুন করে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। ৩ দিন ধরে আলোচনার পর শনিবার দুই দেশ এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে কার্যকর হয় নয়া যুদ্ধবিরতি। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী এই দুই রাষ্ট্রের মধ্যে গত কয়েক বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ ও দীর্ঘস্থায়ী সামরিক সংঘাত। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা যৌথ বিবৃতিতে জানিয়েছেন, শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সীমান্ত এলাকায় কোনো পক্ষই নতুন করে উস্কানিমূলক কোনো সামরিক তৎপরতা চালাতে পারবে না। কয়েক সপ্তাহের সংঘাতে দুই দেশের অন্তত ৪৭ জন নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে অন্তত ১০ লাখ মানুষ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সীমান্ত বিরোধটা দীর্ঘদিনের। এর আগে গেল জুলাইয়ে ৫ দিনের প্রাণঘাতী সংঘাত শেষে যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গিয়েছিল থাইল্যান্ড ও কম্বোডিয়া, তবে তা স্থায়ী হয়নি। চলতি মাসে নতুন করে দুই দেশের আন্তঃসীমান্ত সংঘাত শুরু হলে ভেঙে যায় জুলাইয়ের যুদ্ধবিরতি। বিশ্লেষকদের মতে নয়া যুদ্ধবিরতি কতটুকু দীর্ঘস্থায়ী হবে তা নির্ভর করবে দুই দেশের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের ওপর। যুক্তরাষ্ট্র জুড়ে তীব্র শীতকালীন তুষারঝড়ে অন্তত ২,০০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে শুক্রবার ১,৫০০ এবং শনিবার ৫০০রও বেশি ফ্লাইট বাতিল হয়। পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় নিউ জার্সি ও নিউ ইয়র্কে উচ্চ সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। এই বৈরী আবহাওয়ায় সবচেয়ে বড় প্রভাব পড়েছে নিউ ইয়র্ক এলাকার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, নিউ ইয়র্ক লিবার্টি ও লাগার্ডিয়া বিমানবন্দরে। এছাড়া বোস্টন, শিকাগোতেও তুষারঝড়ের কারণে চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এক শহর থেকে অন্য শহরে যেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। গেল দুদিনের তুষারঝড়ে সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে আছে নিউ ইয়র্ক, পূর্ব পেনসিলভেনিয়া, নিউ জার্সি, কানেকটিকাট, পশ্চিম ম্যাসাচুসেটস ও রোড আইল্যান্ডের বাসিন্দারা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী নিউ ইয়র্ক সিটিতে ৭ থেকে ৯ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের শঙ্কা রয়েছে, যা গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ। রাস্তায় ২ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হওয়ার স্থলপথ বন্ধ, যোগাযোগ ব্যাহত হচ্ছে। ক্রিসমাসের পরপরই এই ভয়াবহ দুর্যোগে বিনোদন কেন্দ্রগুলো অনেকটাই ফাঁকা পড়ে আছে। এতে লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। শহরগুলোতে তুষার অপসারণে নানা উদ্যোগ নেওয়া হলেও বৈরী আবহাওয়ায় তা কঠিন হয়ে পড়েছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইসিতে সশরীরে তারেক রহমানের এনআইডি নিবন্ধনের কাজ শেষ। ভোটার হবেন ঢাকা ১৭ আসনে, গুলশানের ১৯ নম্বর ওয়ার্ডে। নির্বাচন নিয়ে আর শঙ্কা দেখছেন না মির্জা ফখরুল। শহীদ হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান, শ্রদ্ধা কবি নজরুলের মাজারে। বিএনপিতে যোগ দিলেন গণ অধিকার পরিষদের রাশেদ খান, প্রতারণার শিকার বলে দাবি মাহমুদুর রহমান মান্নার। কক্সবাজারে জাহাজে আগুন, এক স্টাফের মৃত্যু। ফরিদপুরের ভাঙায় ট্রাক অ্যাম্বুলেন্স সংঘর্ষে ভাইবোন সহ ৩ জন নিহত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।